এই যে বন্ধুরা শুনছো, নতুন নতুন রোমান্টিক আবেগপূর্ণ ভালোবাসা গল্প শুনতে চাইলে এবং পেতে চাইলে আমাদের সামিয়া লাভ স্টোরি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিয়েন, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান। লাইক, কমেন্ট এবং শেয়ার করতে মোটেও ভুলবেন না কিন্তু। ফুলশয্যার খাটে গুটিসুটি হয়ে বসে আছে মীরা। মনে একরাশ ভয়, সাথে মাথায় আসছে নানান উল্টাপাল্টা চিন্তা ভাবনা। বড় বোনের সাথে বিয়ে ঠিক হওয়া পাত্রের সাথে ঘটনাক্রমে নিজের বিয়ে হয়ে যাওয়া স্মৃতিটা নিশ্চয়ই খুবই সুখকর নয়। মানে জীবনটা কি তার পুরোই সিনেমা নাকি? বর্তমানে তার মনে চাইছে নীরা, মানে তার বোনকে ধরে দুই গালে দুইটা ঠাস ঠাস করে চড় মারতে। বেয়াদবের আছাড়ি, তুই বিয়ে করবি না সেটা তো বাবাকে বললেই হতো। না, তিনি তার গর্দভের বুদ্ধি কাজে লাগিয়ে বিয়ের আগের দিন বাড়ি ছেড়ে পালিয়েছেন। আর বলির পাঠা বানানো হয়েছে তাকে। ফুস করে নিঃশ্বাস ছাড়ে সে। যার সাথে তার বিয়ে হয়েছে, এখন পর্যন্ত কোনো রকমের কথাবার্তা হয়নি তার সাথে। কে জানে মানুষটা কেমন হবে? যদি তাকে মেনে না নেয়, যদি নাটক সিনেমার মতো নকরা করে, তখন কি হবে? এই চিন্তায় মাথাটা কয়েকবার চক্কর দিয়ে ওঠে মীরার। অবশ্য যে পরিস্থিতিতে বিয়ে হয়েছে, বিয়ের দিন বিয়ের আসর থেকে বউ পালিয়েছে, ঘটনা তো এই, তাই না? বিরক্তির সাথে বলে উঠল রোহান। আরে, এরা কারা? কোথা থেকে আসে এরা? বিয়ে করবি না তো রাজি হোস কেন? আর বাঙালি মা বাবাদেরও আক্কেল জানবে যে মেয়ে অন্য কাউকে পছন্দ করে, তবুও জোর করে ধরে বিয়ে দিতে চায়, আর উপায় না পেয়ে মেয়ে পালায় বিয়ের দিন। মাঝখান থেকে আমার মতো সুশীল ভদ্র ছেলেদের মান সম্মান নষ্ট হয়। মেজাজ বিগড়ে আছে রোহনের খুব। বিয়ের আসরে এসে শোনে বউ পালিয়েছে। পাশ থেকে তার মামা বলে, আরে ভাগ্নে, ব্যাপার সেটা না। সবাই ভাবছে বউকে কিডন্যাপ করা হয়েছে, কারণ মেয়ের তো মত ছিল বিয়েতে। বিয়ে ঠিক হয়ে যাওয়ার পর থেকে নাকি খুব খুশি ছিল, সবকিছু খুব আগ্রহের সাথে করেছে। তো মেয়ে পালায় কি করে? বুঝলে না, সব হলো অভিনয়, যাতে কেউ সন্দেহ না করে। এখন চলো সব বরযাত্রী নিয়ে এই বাড়িতে আর এক মুহূর্ত নয়। এ কি বলো ভাগ্নে? বউ না নিয়ে বাড়ি ফিরি কি করে? দিদি আমার হাতে তোমার দায়িত্ব দিয়ে গেছে, বলেছে যেন বউ নিয়েই বাড়ি ফিরি। তো এখন কি দোকান থেকে বউ কিনে নিয়ে যাব নাকি? দেখ, মায়ের কথায় রাজি হয়ে আমার 7 দিনের গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ করে বিয়ে করতে এসেছিলাম। নিশ্চয়ই ওর অভিশাপ লেগেছে আমার বিয়েতে। দুঃখী দুঃখী মুখ করে বলে রোহন। এমন সময় মেয়ের বাবা নিখিল বাবু করজোড়ে এসে সামনে দাঁড়ায়। তার মুখ লজ্জায় সংকুচিত হয়ে আছে। তাকে দেখে রোহনের মামা বলে ওঠে, এসব কি শুনছি মশাই? মেয়ে নাকি পালিয়েছে? তো এখন বিয়েটা হবে কি করে? এগুলো কোন ধরনের প্রতারণা করলেন আমাদের সাথে? দাদা, আপনিই বলুন, আমি কি জানতাম যে আমার মেয়ে এইভাবে মুখে চুনকালি লেপে দিয়ে পালিয়ে যাবে? তাহলে আমি প্রতারণাটা করলাম কিভাবে? আমার অবস্থাটা একবার বুঝুন। বিয়ের আসর থেকে মেয়ে পালিয়ে গেছে, এটা কতটা অসম্মানজনক আমার কাছে। তা তো বুঝতেই পারছি মশাই, এখন কি করণীয় সেটাই ভাবতে হবে। আপনাদের যদি আপত্তি না থাকে তো বিয়ের কাজটা আমার মেজ মেয়ের সাথে সেরে ফেললে কেমন হয়? নিখিল বাবুর এই কথা শুনে যেন আকাশ ভেঙে পড়লো রোহনের মাথায়। মানে কি, এটা কি বাংলা সিরিয়াল নাকি, যে এক মেয়ে পালিয়ে গেলে অন্য মেয়ের সাথে বিয়ে দিয়ে দিবে? এর মাঝে তার মামা বলল, দেখুন মশাই, বিয়ে তো আর ছেলে খেলা নয়, মেয়ে তো আর বাজারের কোনো পণ্য নয় যে একটা না পেলে আরেকটা নিয়ে যাব। দেখুন, বিয়ের দিন আমার মেয়ে পালিয়ে গেছে, এটা আমার জন্য চরম অসম্মানের। আর আপনারাও যদি বউ না নিয়ে বাড়ি ফেরেন তো সেটা আপনাদের জন্যও লজ্জাজনক। তাই বলছিলাম কি, আমার মেজ মেয়েও বিয়ের উপযোগী। চিন্তা ভাবনা ছিল বড়টার পর এই মেয়ের বিয়ে দেওয়ার। এখন এই বিপদের মুহূর্তে এটাই কি ভালো সিদ্ধান্ত হবে না? নিখিল বাবুর কথা শুনে মাথা দোলালেন রোহনের মামা। কথা আপনি মন্দ বলেননি, মান সম্মান বাঁচানোর জন্য এই একটাই রাস্তা। তাহলে আপনি বিয়ের ব্যবস্থা করুন। মামার কথা শুনে করুণ ভাবে বলে ওঠে রোহন। মামা, তুমিও? এটা কি বিয়ে না বাংলা সিরিয়াল? জীবন সাথী না মরণ হাতি কি যেন একটা আছে না? তেমন বানিয়ে ফেলছো কেন তোমরা আমার জীবনটাকে? আহ ভাগ্নে, এখন এসব বলে কোনো লাভ নেই। বিয়েটা আগে হয়ে যেতে দাও, তারপর দেখবে সব ঠিক হয়ে গেছে। তীব্র আপত্তি থাকা সত্ত্বেও রোহনকে বরবেশি ছাদনাতলায় গিয়ে দাঁড়াতে হলো। যখন কনের মুখ থেকে পান পাতা সরানো হলো, তখন সে ভালোভাবে দৃষ্টি দিল তার সামনে বিরাজমান কন্যাটির দিকে। গায়ে একটা হালকা বেনারসি শাড়ি জড়ানো, গায়ে গুটি কয়েক গয়না, মুখে কোনো সাজ নেই। তবে অতিরিক্ত কান্না করার ফলেই হয়তো চোখ মুখ লাল হয়ে ফুলে আছে। পুরো বিয়ের সময়টা এবং বিয়ে শেষ হয়ে যাবার পরও দুজনের কেউই কারোর সাথে কোনো কথা বলেনি। রোহনের মীরাকে বিয়ে করার ক্ষেত্রে কোনো সমস্যা নেই,
কেননা তার কাছে নীরাও যা মীরাও তাই, কারণ সে এই মুহূর্তে বিয়েই করতে চাইছিল না। পাত্রের সম্পূর্ণ তার মায়ের পছন্দ, তাই এখন বদলে যাওয়া কনেকে দেখে তার মায়ের কি প্রতিক্রিয়া হবে সেটাই ভাবাচ্ছে রোহনকে। বাড়ি এসে বরণের সময় কোনো রকম চোটপাটের মাঝে পড়তে হয় না নতুন বরবউ, কেননা বরযাত্রীরা রাতে এসেই রোহনের মায়ের কানে বউ ভেঙে যাওয়ার খবরটা তুলে দিয়েছে। প্রমীলা দেবী অর্থাৎ রোহনের মা কতক্ষণ চুপ করে থেকে তারপর বলেছে, বেশ করেছে, ছোট বোনকে বিয়ে করেছে। কত বড় বেহায়া ওই মেয়ে, যে কিনা আমার ছেলের মতো সোনার টুকরো ছেলেকে ফেলে রেখে পালিয়ে যায়। তিনি বেশ আনন্দের সঙ্গেই ছেলের বউকে বরণ করেছেন। তবে বরণের সময় নতুন বউকে এই বলে শাসিয়েছেন যে সে যদি একটু উল্টাপাল্টা করে তো তাকে ঘাড় ধরে বাপের বাড়ি রেখে আসবেন। এই কথা শোনার পর থেকেই মীরা সেকেন্ডে সেকেন্ডে ঢোক গিলছে। প্রায় মাঝরাতে ঘরে প্রবেশ করে এক দীর্ঘাকায় পুরুষ, তার ছায়া দেখি মীরা বুঝতে পারে যে এটাই ওর স্বামী, যার সাথে পরশুদিন 7 পাকের বন্ধনে আবদ্ধ হয়েছে সে। এবার এই বেটা এসে নিশ্চয়ই সিনেমার ডায়লগ ছাড়বে। তাকে কি গল্পের মতো করে সোফায় শুতে বলবে? কিন্তু এই রুমে তো কোনো সোফা দেখতে পাচ্ছে না সে। তবে কি তাকে মাটিতে শুতে বলবে? বলবে যে আপনাকে আমি মেনে নিতে পারবো না, হজং ভজং ভুং ভাং। দেখো মীরা, তুমি আপনি কি বলতে চাইছেন আমি জানি। আপনি নিশ্চয়ই বলবেন দিদির বদলে আমায় আপনি বউ হিসেবে মেনে নিতে পারবেন না। আপনি বলবেন যে চাপে পড়ে আপনি এই বিয়ে করেছেন। এখন কি আপনি আমায় আলাদা জায়গায় শুতে বলবেন? আচ্ছা ঠিক আছে, আপনি বলুন আমি কোথায় ঘুমাবো। মীরার একদমে বলা কথাগুলো শুনে ব্যাকুল হয়ে গেল রোহন। কিছুক্ষণ চুপচাপ থাকার পর বেশ জোরেই ধমকে উঠল সে। এসব আজগুবি চিন্তা ভাবনা কোথা থেকে এসেছে তোমার মাথায়? এসব উদ্ভট কথা কোথায় শুনেছো তুমি? আমি গল্পে পড়েছি। জোর করে বিয়ে দিলে বর প্রথম দিন এইসব কথা বলে। মীরার এই কথা শুনে দাঁতে দাঁত চেপে বলে রোহন। এসব উদ্ভট গল্প কোথায় পাও তুমি? আমি ফেসবুকে পড়েছি। রোহন বুঝলো যে এমন হঠাৎ হয়ে যাওয়া বিয়ের শখটা ঠিক নিতে পারেনি মীরা, তাই এসব উদ্ভট কথাবার্তা বলছে। সে আলতো করে মীরার হাতটা ধরে তাকে বিছানায় বসায়, একটা ছোট শ্বাস ফেলে বলে, দেখো মীরা, মানুষের জীবন কোনো গল্প উপন্যাস নয়। যদিও আমাদের জীবনে যেটা হয়েছে তা কোনো উপন্যাসের চেয়ে কম নয়। আর এমন কোনো ব্যাপার নয় যে আমি তোমায় স্ত্রী হিসেবে মেনে নিতে পারছি না। কেননা তুমি হয়তো জানো, বিয়ের আগে আমি তোমার বোনকে দেখিনি। আমার মায়ের পছন্দের উপরই ভরসা করেছিলাম আমি। তাই আমার কাছে নীরা, তোমার বোনের নাম নীরা, তাই তো? আমার কাছে নীরাও যা মীরাও তাই। আমি মূলত বিয়েটাই করতে চাইছিলাম না, তাই তোমার বোন পালানোতে বেশ খুশি হয়েছিলাম আমি। কিন্তু বিয়ের মণ্ডপে তোমায় দেখে বুঝলেন বিয়েটা না করলে আমি বিরাট কিছু মিস করতাম। আচ্ছা, তোমাকে কি জোর করে বিয়ে দেওয়া হয়েছে? মানে তোমার কি এই বিয়েতে মত ছিল না? দেখলাম বিয়ের দিন কেঁদে কেটে চোখ মুখ লাল করে ফেলেছিলে তুমি। রোহনের কথা শুনে পিটপিটিয়ে চাইলো ওর দিকে, বলল, বড় বোনের সঙ্গে বিয়ে ঠিক করা পাত্রের সাথে আপনার বিয়ে হবে, এটা শুনে আপনি নিশ্চয়ই খুশিতে ড্যাং ড্যাং করতেন না? রোহন ফুস করে নিঃশ্বাস ছাড়ে। ও, এই কথা। আমি আরো ভাবলাম প্রেমিককে ছেড়ে বিয়ে করতে হচ্ছে বলে কেঁদে কেটে সাগর নদী বানাচ্ছ তুমি। মীরার কপাল কুঁচকে এলো, চোখ ছোট ছোট করে বলল, প্রেমিক নামক কোনো বস্তু আমার জীবনে কখনো ছিল না। তোমার চোখ দুটো খুব সুন্দর। তোমার মতো একটা সুন্দর বউ মিস করে যেতাম আমি। এই জন্যই তো তোমার বোনকে একটা থ্যাঙ্কস দিতে হচ্ছে। পালিয়ে ভালোই করেছেন উনি। হঠাৎ লোডশেডিং এ অন্ধকার হয়ে গেল পুরো রুম। বিছানায় পা গুটিয়ে শুয়ে পড়ল মীরা। একটু পর সে তার ঘাড়ের কাছে গরম নিঃশ্বাসের উত্তাপ টের পেল সে। তার কোমর আঁকড়ে ধরলো শক্ত পুরুষালী হাত। মীরা আস্তে করে বলল, কম্বলটা কোথায় গেল? ঘুমালে আমার জামা কাপড় ঠিক থাকে না। রোহন তার গলায় মুখ বুজিয়ে বলল, না থাকুক, ঠিক এভাবেই ঘুমাও। গভীর রাত, দুজন নরনারীর নিঃশ্বাসে আশপাশ ভারী হয়ে আছে। ঠিক এমন সময় মীরার ফোনে টুং করে মেসেজ টোন বাজলো। নতুন জীবনের জন্য শুভেচ্ছা। তোমার বোন ভালোই আছে, তবে এখন কিছু চোটপাট করছে না। বসে আনতে বেশি সময় লাগবে না। রোহান এখন থেকে শুধুই তোমার। মেসেজটা দেখে ঠোঁট কোণে বিদ্রুপের হাসি ফুটে ওঠে মীরার মুখে। মীরা, কোথায় আছো তুমি? রোহনের ডাক শুনে রান্নাঘর থেকে হন্ততন্ত হয়ে ছুটে আসে মীরা। চোখে মুখে তার রাজ্যের বিরক্তি। শাড়ির আঁচলে হাত মুছতে মুছতে বলে, কি সমস্যা? চিল্লাপাল্লা করে বাড়িঘর মাথায় তুলছেন কেন? রোহন তার চেয়েও বেশি বিরক্তি নিয়ে বলল, চিল্লাবো না। আমার ওয়ালেট কোথায়? ঘড়িটাই বা কোথায় গেল? মীরা বুঝতে পারছে এসবই তাকে শুধু জ্বালানোর ধান্দা, তাই জলদি ক্যাবিনেট থেকে সবকিছু বের করে দিয়ে আবার রান্নাঘরের দিকে ছুট লাগাতে চায়। কিন্তু তার আগেই পেছন থেকে তার দুই হাতকে নিজের করায়ত্ত করে নেয় রোহন।
নিজের দিকে ঘুরিয়ে হাত দুটোকে নিজের বুকের ওপর রেখে বলে, 6 মাস হলো বিয়ের, এখনো আমার অভ্যেসগুলো রপ্ত করতে পারলে না? টাই বেঁধে দেবে কে আমার? উফ, এমন ভাব যেন বিয়ের আগেই তার আরো 10-5টা বউ ছিল। আমি তোমার গলার নাগাল পাই না দাঁড়িয়ে। কত লম্বা তুমি! অসহায় শোনালো মীরার আওয়াজ। তবুও বাঁধতে হবে। নিচু চুলটা কোথায় গেল? এটা তোমার ষড়যন্ত্র নিশ্চয়ই। মীরা নজর ঘুরিয়ে আশেপাশে তাকাতে ঝট করে তাকে কোলে তুলে নেয় রোহন। টাইটা তার হাতে দিয়ে বলে, এবার তো বেঁধে দাও। মীরা বিরস বদনে টাই বাঁধতে শুরু করে, কিন্তু রোহনের নজর ঘুরঘুর করছে তার মুখশ্রীর মাঝে। সদ্য স্নান সেরে রান্নাঘরে যাওয়ার ফলে চুলগুলো থেকে এখনো জলবিন্দু পড়ছে। সে চোখ মুখ কুঁচকে টাই বাঁধায় ব্যস্ত, যেন সে রাজ্যের বিরক্ত। সকালবেলা স্নিগ্ধ আলো তার মুখশ্রীতে খেলা করে ছড়িয়ে দিচ্ছে এক অপরূপ দ্যুতি, আর রোহনের হাত খেলা করছে তার কোমর জুড়ে, কখনো পেটে সুরসুরি দিচ্ছে তো কখনো আবার কোমরে গোজা আঁচলে টান দিচ্ছে। উফ, অসহ্য। বলেই মীরা রুম থেকে গটগট করে হাঁটা দিল রান্নাঘরের দিকে। এবার আর রোহন হাত বাড়িয়েও মীরার নাগাল পেল না। খাবার টেবিলে সবাইকে খাবার পরিবেশনে ব্যস্ত মীরা। টেবিলের দুপাশে রোহন, তার শাশুড়ি আর তার মামা শ্বশুর বসেছে। বলা বাহুল্য, এই তিনজন ছাড়া সংসারে আর কেউ নেই মীরার। তার শ্বশুর মানে রোহনের বাবা একটা অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করেছেন আরো বছর 15 আগে। তার মৃত্যুর পর প্রমীলা দেবী খুবই দক্ষতার সাথে ঘর ও বাহির দুটোই সামলেছেন। তখন রোহন সবে 10-11 বছরের ছেলে। তাকে সামলে তিনি নিজের স্বামীর প্রতিষ্ঠিত ছোট ব্যবসার হাল ধরেছেন। আস্তে আস্তে এটাকে বড় করে তুলেছেন। ওনার ব্যক্তিত্ব চোখে পড়ার মতো। ওনার ভাব গাম্ভীর্যের কারণে ওনার ব্যক্তিত্ব ঘরে বাইরে সকলের কাছে প্রশংসনীয় হয়ে উঠেছে। তার সব কাজে তিনি সবসময় সহযোগী হিসেবে পেয়েছেন তার ছোট ভাইকে। মীরা মা, পরোটাতে কিছুটা কম তেল দিও, বোঝোই তো এই বয়সে যদি মুটিয়ে যাই তাহলে কি করে চলে। মামা শ্বশুরের কথায় ঠোঁট টিপে হাসে মীরা। ভদ্রলোকের বয়স 48 ছাড়িয়েছে বেশ কিছুদিন আগেই, তবুও তিনি নিজেকে মনে করেন স্টিল ইয়াং, এখনো অবিবাহিত কিনা। তার মতে অবিবাহিত পুরুষদের কখনো বয়স বাড়ে না, তারা চিরকুমার। তাই এখনো তিনি নিজেকে টিপটাপ ফিটফাট রাখেন। তবে তার চিরকুমার থাকার ইতিহাসটা বেশ করুণ। যাকে প্রথম বয়সে ভালোবেসেছিলেন তাকে নিজের করে পাননি, তাই জীবনভর অবিবাহিত থেকেই গেলেন। মীরা চোখে জল আসে উনার কথা ভাবলেই। কিভাবে উনি সারাটা জীবন কাটাচ্ছেন তার প্রেয়সীকে ছাড়া, রোহনকে ছাড়া একটা দিন থাকার কথা ভাবলেই যেখানে মীরার শ্বাস বন্ধ হয়ে আসে। রোহনকে ছাড়তে পারবে না বলেই না এত নাটক, এত আয়োজন। কে বলেছে যে নিজের ভালোবাসাকে শুধু ছেলেরাই ছিনিয়ে নিতে জানে? নিজের ভালোবাসার মানুষটাকে আপন করে পেতে একটা মেয়ে কতটা বেপরোয়া হতে পারে তার জলজান্ত প্রমাণ মীরা। মীরা 2-1 বার ফাঁকা ঢোক গেলে। কাল রাতে মা ফোন করে বলেছে মীরা ফিরে এসেছে, সাথে আছে তার হাজবেন্ড। এবার যদি সব কথা ফাঁস হয়ে যায় কি হবে তবে? তার ধ্যান ভঙ্গ হয় তার শাশুড়ি মায়ের কথায়। শুনলাম তোমার বড় বোন নাকি বাড়ি ফিরে এসেছে। মীরা মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। সে একবার আর চোখে তাকায় রোহনের দিকে। না, তার অভিব্যক্তির কোনো পরিবর্তন নেই। একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে মীরা। তা তোমার বোনের সঙ্গে দেখা করে এসো গে। এতদিন পর ফিরলেন উনি, তা দেখবে না আমার রুহানকে বাদ দিয়ে কোন হীরের টুকরো ছেলেকে বিয়ে করেছেন উনি। ওনার চোখে মুখে স্পষ্ট রাগ আর বিরক্তির আভাস। আহ মা, বাদ দাও তো এসব। আর মীরা শোনো, তোমার যদি বোনের সাথে দেখা করতে ইচ্ছে হয় তো তুমি যেতে পারো, আমার কোনো সমস্যা নেই। মীরা ইতস্তত করে বলে, আমার মনে হয় না যাওয়াটাই ভালো হবে। মানে তার হবু বরের সাথে আমার বিয়ে হয়েছে, ব্যাপারটা একটু কেমন না? আমি ওর সামনে গিয়ে কি করে দাঁড়াবো? আশ্চর্য তো, পালিয়েছিল ও। ভয় সংকোচ যাই বলো সেটা থাকবে ওর। তুমি এত সংকুচিত হচ্ছ কেন? আশ্চর্যান্বিত স্বরে বলে রোহন। মীরা বার কয়েক ফাঁকা ঢোক গেলে। দ্বিধান্বিত হয় তার চোখের দৃষ্টি। সেদিকে খেয়াল করে বলে রোহন, আচ্ছা ঠিক আছে, তুমি যদি যেতে না চাও যাবে না, এতে এত কুণ্ঠিত হওয়ার কি আছে? শরতের দিনগুলো শেষের দিকে। স্বচ্ছ নীল আকাশে সাদা পেঁজা তুলোর মতো মেঘের ছড়াছড়ি। মৃদুমন্দ বাতাসে উঠছে গাছের পাতা। আকাশে সূর্যের তাপ এত বেশি না। একটা মিষ্টি আদুরে রোদ ছড়িয়ে আছে চারিপাশে। শহরের অভিজাত একটি রেস্টুরেন্টের রুফটপে বসে আছে নীরা। রেস্টুরেন্টটা বলতে গেলে অনিন্দ্য সুন্দর। ভেতরের সাজের সাথে বাইরের সাজটাও অসাধারণ। এমন নামি দামি রেস্টুরেন্টে অবশ্য আগে কখনো আসেনি নীরা, বলতে গেলে আজই প্রথম। কিন্তু তার পোশাক আশাকে তা বোঝা যায় না। তার পরনে আছে নীল ডেনিমের প্যান্টের সাথে শর্ট কুর্তি, তার উপর ডেনিমের জ্যাকেট। চোখের রোদ চশমাটা আপাতত সামনের টেবিলের উপর রাখা। বাদামি লং লেয়ার চুলগুলো পিঠের উপর ছড়িয়ে আছে। সে পায়ের উপর পাতলে ফোন টেপায় ব্যস্ত থাকলেও তার নজর বারবার চলে যাচ্ছে দরজার দিকে। একটু পরে ছাদের দরজা দিয়ে প্রবেশ করে মীরা। এসে সরাসরি সামনে রাখা চেয়ারটাতে বসে। সে বেশ তাড়াহুড়ো করে এসেছে তা বোঝাই যাচ্ছে।
ঘন লম্বা চুলগুলো একটা এলোমেলো হাত খোপা করা, মুখে সামান্য প্রসাধনের চিহ্ন। নীরাকে মানতেই হবে যে তার এই বোনটা সুন্দরী বটে। তার পরনের একটা সিগনেচার কালেকশন শাড়ি, বড়লোকের বউ বলে কথা। এসব শাড়ি তাদের কাছে ডাল ভাত। মূলত মীরার সাথে দেখা করতে এখানে এসেছে সে। মীরার স্থির দৃষ্টি আপাতত নীরার কুটিল চাহনির উপর, যা দিয়ে কিনা সে মীরাকে স্ক্যান করে চলেছে কখন থেকেই। মীরা শান্ত ভঙ্গিতে জিজ্ঞেস করলো, কি চাই তোর? নীরা বসার ভঙ্গিতে পরিবর্তন আনলো। হাতটা টেবিলের উপর রেখে ভ্রু নাচিয়ে বলল, আমার কাছ থেকে সব কেড়ে নিয়ে বলছিস আমার কি চাই? বড়লোকের বউ হয়ে বসে আছিস আমার সবকিছু দখল করে। যদি বলি তোর সবকিছু। দেখ, একদম ফালতু কথা বলবি না। এসব কথা তোর পালানোর আগে মনে ছিল না? বিয়ের আসর ছেড়ে পালিয়েছিলি তুই। তোর কোনো ধারণা আছে এতে বাবার কতটা অপমান হয়েছিল? আবার এখন এসে বলছিস তোর সব কেড়ে নিয়েছি। লজ্জা করে না তোর? ওহ শাট আপ। তোর কি মনে হয় আমি কি অবুঝ? কিছু বুঝি না আমি? তোর ওই সিক্রেট ক্রাশ যে রোহান ছাড়া আর কেউ নয়, তুই কি ভেবেছিস সেটা আমি জানি না? কথাগুলো বলে রাগে ফুঁসতে থাকে নীরা। এবার মীরার মুখে একটা তাচ্ছিল্যের হাসি ফুটে ওঠে। তবেই বোঝ কেমন নির্লজ্জ তুই। তোর রিজুদার সাথে 3 বছরের সম্পর্ক, তার উপর তুই এটাও জানতি যে যার সাথে তোর বিয়ে ঠিক হয়েছে সে তোর ছোট বোনের পছন্দ, তবুও তুই বিয়েতে রাজি হয়েছিলি। আচ্ছা, আমার কথা না হয় বাদে দিলাম, ছোট থেকেই তো আমার সব জিনিসের প্রতি তোর নজর। আমার পছন্দের জিনিস, আমার প্রিয় জিনিসগুলো তোকে ছিনিয়ে নিতেই হবেই। কিন্তু একটা বারও তোর রিজুদার কথা মনে পড়লো না? কিভাবে পারলি তুই এতটা লোভী হতে? আমি খুব ভালো করে জানি এটা তোর আর তোর প্রাণের রিজুদার প্ল্যান। দেখ নীরা, তুই স্বীকার কর যে তুই লোভে পড়ে রোহানকে বিয়ে করতে চেয়েছিলি। তুই বিয়ে করতে চেয়েছিস, খুব ভালো কথা। তুই বলেছিলি তুই ওকে ভালোবাসিস। তুই যদি ওকে ভালোই বাসতি তবে এখানে রিজু এলো কোথা থেকে? লজ্জা করে না তোর একজনকে ঠকিয়ে আরেকজনের সাথে সংসার বাঁধতে? লজ্জা মাই ফুট। চাচুলহীন রিজুর সাথে সম্পর্কে জড়ানোর চেয়ে রোহানকে বিয়ে করা অনেক ভালো। ছি, এখনো তুই এই কথা বলছিস? তোর ভাগ্য ভালো রিজুদা তোকে এতটা ভালোবাসে। ও তো তোকে আপন করে নিয়েছে। ওর জায়গায় অন্য কেউ হলে তোর মুখে লাথি মেরে চলে যেত। তোর ভাগ্যটা আসলেও খুব ভালো রে। লাস্ট মুহূর্তে তো আমিও তোকে সব ছেড়ে দিয়েছিলাম, কিন্তু ঈশ্বরের কি লীলা দেখ, ভগবান হয়তো আমার জন্যই রোহানকে বানিয়েছেন, তাই লাস্ট মুহূর্তে তুই পালিয়ে গেলি। আমি পালাইনি, তুই আর রিজু মিলে আমাকে কিডন্যাপ করিয়েছিলি। তোর এই গাঁজাখড়ি আলাপ বাদ দে। আমরা সবাই তোর হাতের লেখা চিঠি পেয়েছি যে তুই পালিয়ে গিয়েছিস। এখন তোর এইসব উল্টাপাল্টা কথাবার্তা বন্ধ কর, আর আমাকে ফোন দিয়ে আর কোনো রকম যোগাযোগ করার চেষ্টা করবি না। তুই কি ভেবেছিস এত শান্তিতে সংসার করতেই দেব তোকে? তোর রেহানকে তোর থেকে আলাদা করতে দুদিনও লাগবে না আমার। আমি ওকে সব বলবো যে কিভাবে তুই আর রিজু মিলে আমাকে বিয়ের দিন কিডন্যাপ করিয়েছিলি। তারপর দেখবো কি করে তোর সংসার টেকে। মুহূর্তের মধ্যেই মীরার চেহারা পাল্টে গেল। টেবিলের উপর থেকে ক্ষিপ্ততার সাথে ছুরিটা উঠিয়ে নীরার গলায় চেপে ধরল। সাথে সাথে নীরার চোখে মুখে চরম আতঙ্ক ফুটে উঠল। সে চোখ বড় বড় করে মীরার দিকে তাকালো, যাকে আপাতত স্বাভাবিক মনে হচ্ছে না। খুন করে ফেলবো, জাস্ট খুন করে ফেলবো আমি তোকে। সারাটা জীবন আমার সাথে কম্পিটিশন করে গেলি। মাত্র 1 বছরের ছোট ছিলাম তোর চেয়ে, তবুও সব সময় আমার প্রিয় জিনিসটাই তোর ছিনিয়ে নেওয়া চাই। জানতি তুই যে রোহানকে আমি সেই কলেজ লাইফ থেকে ভালোবাসি, তবুও এই বিয়েতে রাজি হয়েছিলি। তুই আসলে ঠিকই বলেছিস, তোকে কিডন্যাপ করার প্ল্যানটা আমিই করেছিলাম। পারলে তখন তোকে খুন করে ফেলতাম, কিন্তু আমার মাথায় তুই কি ঢুকিয়েছিলি? রোহান তোকে ভালোবাসে। ভালোবাসা মাই ফুট। ও তোকে ঠিকঠাক চেনেও না। ও তোকে ভালোবাসে ভেবে আমি নিজেই প্ল্যান ক্যান্সেল করে দিয়েছিলাম। খুব কেঁদেছিলাম আমি সেদিন, কিন্তু ভগবানের কি লীলা দেখ, তুই নিজেই শেষমেশ পালিয়ে গেলি। নীরার চোখে মুখে বাঁচার আকুতি। ছুরিটা মীরা এভাবে ধরে আছে যেন মনে হচ্ছে এখনই গলা কেটে রক্ত বেরোবে। নীরা কোনো মতে বলল, বিশ্বাস কর মীরা, আমি পালাইনি। সত্যি রোহন আমায় ভালোবাসতো। আর একটা মিথ্যা কথা বললে ধর থেকে মাথা আলাদা করে ফেলবো একদম। জানিস তো এই রেস্টুরেন্টে রোহানের 50% শেয়ার আছে। তো তোকে মেরে লাশ গুম করে দেওয়া কোনো ব্যাপারই না। তুই যদি বিয়ের আগে আমার এইভাবে ব্রেন ওয়াশ না করতি তাহলে হয়তো সত্যিই আমি বিয়েটা ভাঙার চেষ্টা করতাম। জানিস কতটা ভয় পেয়ে গেছিলাম আমি? ফুলসজ্জার মতো গুরুত্বপূর্ণ একটা দিনে আমি শুধু ভেবেছিলাম রোহান আমায় মেনে নেবে তো, কিন্তু ভুল ছিলি তুই। আরে ও তো তোকে ঠিকঠাক করে চেনেই না, শুধু মায়ের কথায় বিয়েতে রাজি হয়েছিল। কথাগুলো বলে মীরা কিছুটা শান্ত হয়। নীরাকে ছেড়ে দিয়ে একটু দূরে গিয়ে দাঁড়ায়, আর নীরা ঢকঢক করে 1 গ্লাস জল পুরোটা শেষ করে। তার আত্মায় আর পানি নেই। তুই কি ভেবেছিস নীরা কোনো প্রমাণ না রেখে আমি এত কাঁচা কাজ করি নাকি?
তোকে তো সত্যি কিডন্যাপিং এর প্ল্যানই করেছিলাম। তোর আর রিজুদার সব ছবি ভিডিও আমার কাছে আছে। সো তুই বলবি আর রোহান তোর কথা বিশ্বাস করবে? তুই আমার সংসার ভাঙবি তোর আশার সেগুড়ে বালি। আর হয়তো রাতে রিজুদা নিজে আমায় জানিয়েছে, আর সেদিন রাতে রিজুদা আমায় নিজে জানিয়েছে যে তোরা পালিয়ে গেছিস। মনে রাখিস, এটা আমার সংসার। গত 6 মাস যাবৎ তিলে তিলে আমি গড়েছি এটা। আমার সংসারের দিকে নজর দিলে তোকে খুন করতেও দুবার ভাববো না আমি। মীরার দিকে ভয়ঙ্কর দৃষ্টি নিক্ষেপ করে ধীর পায়ে বাইরে বেরিয়ে আসে মীরা। সন্ধ্যা নামার পূর্ব মুহূর্তে গোটা আকাশ সূর্যের লালিমায় ছেয়ে আছে। পাখিরা ফিরে যাচ্ছে তাদের নীড়ে, চারিপাশে তাদের কলরবে মুখরিত। মীরার মনে একটাই চিন্তা, সেও এই পাখিদের মতোই যত্নে নিজের সংসার আগলে রাখবে। এটা তার নিজের সংসার, মীরার সংসার। রাত্রির প্রথমাংশ। হালকা কুয়াশায় ঢেকে যাচ্ছে পরিবেশ। রাস্তায় সোডিয়াম আলোর নিচে জমাট বাঁধা কুয়াশা। আকাশে মস্ত বড় চাঁদ। ফকফকে জ্যোৎস্নায় উদ্ভাসিত হয়ে আছে পরিবেশ। বড় বড় মেঘ এসে মাঝে মাঝেই কিছুক্ষণের জন্য চাঁদকে ঢেকে দিয়ে তাকে আড়াল করার চেষ্টা করছে। কিন্তু মেঘের আড়ালে কি চাঁদকে লুকানো যায়? একসময় ঠিকই তো আপন মহিমায় প্রকাশিত হয়। ছাদের নিস্তব্ধ পরিবেশের মাঝে হঠাৎই ঝিঝি পোকার একটানা আওয়াজ কর্ণগোচর হতেই চমকে ওঠে মীরা। ছাদের কিনারায় নজর দিয়ে দেখলো বেশ কয়েকদিনের অবহেলায় ওই দিকটা ঝোপের মতো হয়ে আছে। ইদানিং সে কোনো কাজই ঠিকঠাক ভাবে করছে না। মনটা হয়ে আছে বিক্ষিপ্ত। সত্যি যদি নীরা না পালিয়ে থাকে তাহলে? নীরার চোখ মুখ দেখে মনে তো হলো না ও মিথ্যে বলছে। নীরার ভাষ্য মতে তাকে কেউ কিডন্যাপ করেছিল, কিন্তু মীরা তো তাকে কিডন্যাপ করার প্ল্যান ক্যান্সেল করে দিয়েছিল। তবে কি রিজুদা ওকে কিডন্যাপ করছিল? কিন্তু সেই নীরার বিয়ের দিন হয়েছিল কি, এটাই সে বুঝতে পারছে না। নীরার সাথে তার ভালোভাবে কথা বলা উচিত ছিল। আসলে নীরা তখন ওইভাবে তার সংসার ভাঙার কথা বলায় হুট করেই মাথাটা গরম হয়ে গিয়েছিল। সবকিছু খুব গোলমেলে লাগছে। ধাতব দরজা খোলার শব্দে মীরা চমকে তাকায় সেদিকে। ছাদের দরজার সামনে তার মামা শ্বশুর গোবিন্দবাবু দাঁড়িয়ে। মীরার দিকেই নজর পড়তেই অপ্রস্তুত ভঙ্গিতে হাসেন উনি। হয়তো ছাদে সিগারেট খেতে এসেছিলেন। এত রাতে ছাদে কেউ থাকবে তা ভাবেননি। বৌমা, এই হিমে ছাদে কি করছো? নিচে দেখলাম রোহান তোমায় খুঁজছে, অনেকক্ষণ হলো অফিস থেকে ফিরেছে। ওনার কথা শোনা মাত্রই মীরা তড়িঘড়ি নিচে নামতে লাগলো। ঘরে ঢুকেই দেখতে পেল রোহন জামা চেঞ্জ করে ওয়াশরুম থেকে বের হচ্ছে। মীরা সেদিকে নজর না দিয়ে বিছানার উপর থেকে রোহনের ল্যাপটপ ব্যাগটা সরিয়ে কাবার্ডের উপর রাখলো। এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে থাকা শার্ট প্যান্ট গুলোকে ঝুড়িতে রাখলো। রোহন বিছানায় বসে নিঃশব্দে মীরার কাজগুলো পর্যবেক্ষণ করছে। কাজ শেষ করে পেছন ফিরতেই রোহন তাকে চোখের ইশারায় কাছে ডাকলো। বিছানার কাছে যেতেই তাকে টেনে বসিয়ে কোলে মাথা রেখে শুয়ে পড়লো রোহন। তার এহেন কাজে ভরকালো মীরা। রোহন পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরে মীরার পেটে মুখ গুজে চুপচাপ পড়ে রইল। তার এমন আচমকা আক্রমণের দরুন মীরার শ্বাস আটকে রইল কতক্ষণ। তবে একটু পরেই সে স্বাভাবিক রূপে ফিরে এলো। রোহনের এই কাজ নতুন নয়। অতিরিক্ত স্ট্রেস বা চাপে থাকলে সে ইদানিং এ এই কাজ করছে। মীরার হাত চলছে রোহনের চুলের ভাঁজে ভাঁজে। রোহন চোখ বুজে ঘন ঘন শ্বাস ফেলছে। লোকটা কি কিছুক্ষণে ঘুমিয়ে গেল নাকি? মীরা মৃদু করে ডাকলো, কি হয়েছে? রোহন তাকালো তার দিকে। ক্লান্ত বিধ্বস্ত দৃষ্টি। হাত উঁচু করে মীরার গাল ছোঁয়ালো। আরেক হাত দিয়ে কোমর শক্ত করে আঁকড়ে বলল, আমি খুব ক্লান্ত মিরু। কেমন যেন নির্জীব শোনালো রোহনের কণ্ঠ। মীরার বুক কেঁপে উঠল ভয়। রোহন এবার অনুনয়ের সুরে বলল, আমায় কখনো ছেড়ে যাবে না তো মিরু? রোহনের কথা শুনে চমকে উঠল সে। এগুলো কি ধরনের কথা? ধরো, জানতে পারলে কোনোদিন আমি কোনো অন্যায় করেছি, তবে কি তুমি আমায় ভুল বুঝবে? রোহনের চোখে স্পষ্ট কাতরতা। মীরা দ্বিধান্বিত হয়। কি এমন করেছে রোহন যে এভাবে তার কাছে বলছে? মীরা তপ্ত শ্বাস ফেলল। রোহন এখনো প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে আছে তার পানে। মীরা ঝুঁকে এলো তার দিকে। দু চোখের পাতা ঝাপটিয়ে বলল, আমি মানুষটা একান্তই তোমার, তা কি বিশ্বাস হয় না? রোহন তার শুষ্ক ঠোঁটজোড়া ছোঁয়ালো মীরার কপালে। তুমি আমাকে খুবই অসহায় করে ফেলেছো মীরা। আমার প্রতিটা চিন্তা ভাবনা কেন তোমার মাঝেই শুরু হয় আর তোমার মাঝেই শেষ? আমি কি তোমার আসক্তিতে ধীরে ধীরে পাগল হয়ে যাচ্ছি? রোহনের এমন কথার বিপরীতে মীরা কিছুই বলতে পারল না, বরং লজ্জা পেল, ভীষণ লজ্জা পেল। তার লজ্জা আরক্ত কোমল গালে টুপ করে একটা চুমু খেলো রোহন। নিজের বুকে একটা হাত রেখে অস্থির কণ্ঠে বলল, তোমার এই লজ্জারাঙা মুখও আমায় আহত করেছে ভীষণভাবে। তুমি কি আমার প্রাণ হরণ করতে চাও, আমার প্রাণেশ্বরী? মীরা এবার আর টিকতে পারল না। লোকটা হয়তো আজ তাকে লজ্জা দিয়ে মেরে ফেলার পরিকল্পনা করেছে। রোহনকে এক ধাক্কায় বিছানায় ফেলে দিয়ে ত্রস্ত পায়ে ছুটে চলে আসে বাইরে। মীরার যাওয়ার দিকে তাকিয়ে ঠোঁটে মৃদু হাসির ঝংকার তুলে রোহন। বিছানা থেকে নেমে এসে মীরার ফোনটা হাতে নেয়। দরজার দিকে খুব সাবধানে নজর বোলায়। তারপর ফোনের কন্ট্যাক্ট লিস্ট থেকে নীরার নাম্বারটাকে ব্লক লিস্টে ফেলে দেয়। তার সাথে সাথে সকল আননোন নাম্বারগুলোকে ব্লক করে দেয়, যেন কোনো আননোন নাম্বার থেকে কেউ মীরার সাথে যোগাযোগ করতে না পারে।
সবশেষে রিজুর নাম্বারটাকেও ব্লক লিস্টে ফেলে স্বস্তির নিঃশ্বাস ফেলে রোহন। এবার আর মীরা সত্যিটা জানার কোনো উপায় রইল না। মানুষ এতই নিচু মন মানসিকতার হতে পারে তা তোমাকে না দেখলে সত্যিই জানতে পারতাম না নীরা। কথাগুলো বলে প্রচন্ড রাগে দপ করে জ্বলে উঠল রিজু। হাতের ফোনটা বিছানায় ছুঁড়ে ফেলে আবার বলল, ছি নীরা, তোমার এতটা অধপতন হবে তা আমি ভাবতেও পারিনি। তুমি কিনা এইভাবে মীরার সংসার ভাঙতে উঠে পড়ে লেগেছ, আমার ভাবতেই খুব ঘৃণা হয়। তোমার মতো একটা মেয়ে আমার ওয়াইফ। তোমাকে কে বলেছিল আমার বিয়ে করতে? আমি তো ভালো ছিলাম। সেদিন আমার বিয়েটা হয়ে গেলে আজ আমি রাজরানীর হালে থাকতাম, জীবন কাটাতাম। তুমি আর মীরা আমার জীবনটাকে শেষ করে দিলে। চুপ, একদম চুপ। এতই যখন রানীর হালে জীবন কাটাতে চাও তো আমার সাথে প্রেম করেছিলে কেন? তুমি তো সবই জানতে নীরা, আমি সামান্য বেতনের একটা প্রাইভেট কোম্পানিতে জব করি। ভুল করেছি, জীবনের সবচেয়ে বড় ভুলটা করেছি আমি তোমার সাথে প্রেম করে। যেখানে মীরা হাজবেন্ডের কিনা নিজস্ব বিজনেস রয়েছে, সাথে নিজের বাড়ি গাড়ি, সেখানে তুমি একটা সামান্য কোম্পানির এমপ্লয়ি। নীরার কথায় আহত হয় রিজু। সে তো এই মেয়েটাকে ভালোবাসতো, তাই তো তার শত অন্যায়ের পরও তাকে ছাড়তে পারে না। তবুও গলার স্বরের পারদ খানিকটা উঁচু করে বলল, ভুল যখন করেছো তো তার মাসুল তো দিতেই হবে। তবে সাবধান, মীরাকে একদম এইসবের মধ্যে জড়াবে না। মীরা এই বিষয়ে কিচ্ছু জানে না, যা করার সব আমি করেছি। নীরা নিজের রাগটা চেপে বসে রইল গুম হয়ে। এক সময় তার চোখ থেকে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। কেন কেন সবসময় তার সাথে এমন হয়? সে কেন সবসময় মীরার কাছে হেরে যায়? সবার কাছে মীরা কেন এত ভালো? নিজের দোষটা তার নজরে পড়ে না। সে তো শুধু একটা সুন্দর জীবন চেয়েছিল, হোক না সেটা কাউকে ঠকিয়ে। এই পৃথিবীতে সবচেয়ে খারাপ মানুষটার জীবনেরও একটা আলাদা গল্প রয়েছে, যে গল্পে সেই মুখ্য চরিত্র। সে চায় যেন সব ভালো ঘটনা তাকে ঘিরেই আবর্তিত হোক, কিন্তু বাস্তবে কি তা হয়? রাতের খাওয়ার পর বিছানায় বসে ল্যাপটপে কিছু একটা করছিল রোহন। মীরা ঘরে ঢুকেই চট করে ল্যাপটপটা তার সামনে থেকে কেড়ে নিয়ে সুচালো দৃষ্টিতে রোহনের দিকে তাকায়। হোয়াট ইজ দিস মীরা? আমি কাজ করছি তো। বিস্মিত হয়ে জিজ্ঞেস করে রোহন। মীরা সাধারণত তার কাজের মাঝে কোনো রকম ইন্টারফেয়ার করে না। মীরা ল্যাপটপটাকে সাইড টেবিলের উপর রেখে দুহাত ভাঁজ করে সরাসরি রোহনের দিকে তাকালো। এক ভ্রু উঁচু করে বলল, তোমার না ক্লান্ত লাগছিল? এখন এত রাত জেগে কাজ কেন করছো? রোহন অসহায়ভাবে বলল, আরে ওটা তো মানসিক ক্লান্তির কথা বলছিলাম, আর এমনিতেও তোমার কাছে এলেই আমার ক্লান্তি কেটে যায়। এখন দাও তো ওটা, কাজ আছে আমার। কেন, আপনার কি আমাকে ক্লান্তি রিমুভার মনে হয়? এখন কোনো কাজ নয়, সোজা ঘুম। এই বলে মীরা লাইট অফ করে বিছানায় এসে বসে পড়ল। মীরার রাগী মুখ দেখে রোহনও চুপচাপ শুয়ে পড়ল। মনে মনে ভাবলো, ব্যাপার কি? রোহন চুপচাপ নিজের হাতটা বাড়িয়ে দিল। মীরা তার হাতের উপর মাথা রেখে গুম হয়ে শুয়ে রইল। অন্য হাত দিয়ে মীরার মাথায় হাত বুলাতে বুলাতে বলল, ঘুমিয়ে পড়ো। জানো মীরা, আমার না খুব ইচ্ছে প্রতিদিন কালো শাড়িতে তোমায় দেখা। জানো, কালো শাড়িতে না তোমায় অপূর্ব লাগে। আমি তো চোখই ফেরাতে পারছিলাম না তোমায় দেখে। আস্তে আস্তে হালকা হয়ে এলো রোহনের গলার স্বর। মীরা বুঝলো রোহন ঘুমিয়ে গেছে। সে লজ্জায় রোহনের বুকে মুখ গুজলো। কিছু একটা মনে হয় মীরা চকিতে চোখ মেলে তাকালো। মীরা মনে পড়লো, বিয়ের এই 6 মাসে তো সে কোনো কালো শাড়ি পরেনি। ইনফ্যাক্ট সে লাস্ট 10 বা 11 মাস আগে শাড়ি পরেছিল ইউনিভার্সিটির ফাংশনে। হ্যাঁ, সেটা কালো শাড়িই ছিল, কিন্তু সেটা রোহন কিভাবে দেখলো? আর দেখলো মনে কেন রাখলো? চারিদিকে আবছা অন্ধকার। উঁচু দেয়ালের ভেন্টিলেটরের ফাঁক গলে ক্ষীণ আলোর রেখা লুটিয়ে পড়ছে মেঝেতে। মীরা বহু কষ্টে বুঝে আসা চোখ মেলে তাকালো, তবে সামনে সে নিখুঁত অন্ধকার ছাড়া আর কিছুই দেখতে পেল না। খানিকক্ষণ বাদে সে বুঝতে পারলো তার হাত দুটো চেয়ারের সাথে বাঁধা অবস্থায় রয়েছে। মীরার মাথায় একটা শুকনো যন্ত্রণা সূচের মতো বিচ্ছে। মীরা বোঝার চেষ্টা করলো যে সে আছেটা কোথায়। সে তো দুপুরে কেনাকাটা করতে বাইরে বেরিয়েছিল। হাতে 3-4টা শপিং ব্যাগ নিয়ে বাসার পাশের গলিটা দিয়ে ফিরছিল সে। এরপরে আর কিছুই মনে নেই তার। মীরা মনে করার চেষ্টা করলো, কিন্তু তাতে তার মাথার যন্ত্রণা খানিকটা তীব্র হওয়া বই আর কিছুই হলো না। মীরা ক্ষীণ গলায় কাউকে ডাকার চেষ্টা করলো। কোথায় আছে সে? এমন একটা জায়গায় তাকে আটকে রাখার মানে কি? হঠাৎ মাথার যন্ত্রণাটা খুব বেশি হয়ে উঠলো। মনে হচ্ছে যেন মাথার পেছনের অংশে কোনো শক্ত আঘাত লেগেছে। তেজটায় তার গলা শুকিয়ে উঠেছে। তবুও গলার স্বরটা আরেকটু নিচে করে বলল, কেউ আছেন? কেউ কি নেই এখানে? কিন্তু কারোর সাড়া পাওয়া গেল না। হতাশ হলো মীরা। হাতের বাঁধনগুলো খোলার চেষ্টা করলো, কিন্তু সেগুলো যেন আরো দৃঢ়ভাবে কেটে বসে যাচ্ছে। কতক্ষণ এমন হাত নিয়ে নাড়াচাড়া করতে করতে ক্লান্ত হয়ে গেল সে। নির্জীবভাবে পিঠ এলিয়ে দিল চেয়ারটাতে। তার মাঝে আর শক্তি অবশিষ্ট নেই। সময় প্রায় সন্ধ্যা 7টা। ড্রয়িং রুমে একটা রকিং চেয়ারে বসে বই পড়ায় ডুবে আছেন প্রমীলা দেবী। ইদানিং তিনি আর তেমন অফিসে যান না। অফিসের সব কাজ রোহনের হাতে ছেড়ে দিয়েই নিশ্চিত হয়ে আছেন তিনি। হঠাৎ ঘড়ির দিকে তাকিয়ে সচেতন হলেন তিনি। 7টা বেজে গেল।
আর এখনো মীরার বাড়িতে ফেরার নাম নেই। কপাল কুঁচকে এলো তার। মীরা তো কখনো সন্ধ্যার পর বাইরে থাকে না। পাশ থেকে ফোন নিয়ে মীরাকে কল করলেন, কিন্তু ফোনটা বাজতে বাজতে কেটে গেল। পরপর 3বার তিনি ফোন করলেন, প্রতিবারই একই ঘটনা ঘটলো। এবার তিনি বেশ চিন্তিত হয়ে উঠলেন। প্রায় দুপুরের আগে মীরা বাড়ি থেকে বের হয়েছিল, এখনো ফেরার নাম নেই, আবার ফোনটাও ধরছে না। মেয়েটার কোনো বিপদ হলো না তো? প্রমীলা দেবী উঠে উপরে আসেন, তার ভাইয়ের দরজার সামনে দাঁড়িয়ে ডাকলেন, এই গোবিন্দ, ঘরে আছিস? তার গলা কাঁপছে। গোবিন্দবাবু ঘরে কিছু লেখালেখি করছিল, বোনের ডাক শুনে উঠে আসে। কি হয়েছে রে দিদি, তোকে এমন লাগছে কেন? তিনি অস্থির হয়ে বলেন, মীরা কোথায় আছে জানিস? ওকে ফোনে পাচ্ছি না। দুপুরে না মার্কেটে গেল? তোর কাছ থেকে অনুমতি নিয়েই তো গেল। সেটাই তো, দুপুরে গেছে আর এখন 7টার বেশি বাজে, এখনো ফেরার নাম নেই, তার ওপর ফোনটাও ধরছে না। কি একটা অবস্থা বলতো। এত চিন্তা করিস না, হয়তো জ্যামে আটকা পড়েছে, তাই দেরি হচ্ছে, এসে যাবে এক্ষুনি। আচ্ছা, একটা কাজ কর, রোহানকে ফোন করে জিজ্ঞেস কর ওর সাথে আছে নাকি। মীরা তো মাঝে মাঝেই অফিসে যায়। ভাইয়ের কথায় চিন্তা কমলো না প্রমীলা দেবীর। জ্যামে থাকলে কি নিউ মার্কেট থেকে আসতে এত সময় লাগে? কত করে বললেন উনি গাড়িটা নিয়ে যেতে, কিন্তু এই মেয়ে তো গাড়ি নিতেই চায় না। আজ গাড়িটা নিয়ে গেল, এত চিন্তা হতো না তার। রোহনকে ফোন দেবে কিনা এই চিন্তা করতে করতে কলিং বেলের শব্দ শুনতে পেলেন তিনি। মুখ থেকে একটা স্বস্তির নিঃশ্বাস বেরিয়ে এলো, হয়তো মীরা ফিরে এসেছে। কিন্তু দরজা খুলে আশ্চর্য হন তিনি, কেননা মীরা নয়, দরজার বাইরে রোহন দাঁড়িয়ে। মায়ের দিকে তাকিয়ে বলে রোহন, আমায় দেখে এমন ভূত দেখার মতো চমকে গেলে কেন? সরো, ভেতরে যেতে দাও। তিনি সরে দাঁড়ালেন। রোহন ভেতরে ঢুকে বার কয়েক মীরার নাম ধরে ডাকলো, কিন্তু কোনো সাড়া না পেয়ে কপাল কুঞ্চিত করে ফেললো। মীরা তোমার কাছে যায়নি? আমরা তো ভেবেছি ও তোমার সাথে। মায়ের কথা শুনে অবাক হয় রোহন। মানে, মীরা আমার সাথে থাকবে কেন মা? আর আমরা কোথাও গেলে তো তোমাকে জানিয়েই যাই। মীরা বাড়িতে নেই রোহন, সেই দুপুরে বেরিয়েছিল, এখনো ফেরেনি। মায়ের কথাটা রোহনের মস্তিষ্ক ঠিকভাবে গ্রহণ করলো কিনা বোঝা গেল না। তার চোখ মুখের ভঙ্গি মুহূর্তেই পাল্টে গেল। মীরা বাড়িতে নেই মানে? কম্পিত হলো রোহনের বক্ষস্থল। একরাশ ভয়ে সে ঠাঁই নিল অন্তর্কোণে। মেয়েটা তো সন্ধ্যার পর একা একা কোথাও থাকে না। রোহন ফোন বের করে মীরার নাম্বার ডায়াল করলো, কিন্তু বিপরীত পাশ হতে কোনো জবাব এলো না। অধৈর্য হয়ে আবার সে কল করতে লাগলো। মীরা ফোন ধরছে না, আমি ফোন করেছিলাম। মুহূর্তেই রোহনের চেহারা যেন রক্তশূন্য হয়ে গেল। তবে নিজেকে যথাসম্ভব শান্ত রাখার চেষ্টা করলো সে। ধীরে ধীরে মীরার বাবার বাড়িতে এবং কাছের সব বন্ধু বান্ধবীদের ফোন করলো রোহন, কিন্তু কোথাও কোনো রকম খোঁজ পেল না সে। এবার মাকে জিজ্ঞেস করলো, কোথায় গিয়েছিল ও? আর বলিস না, কিছু টুকটাক কেনাকাটার জন্য দুপুরে নিউ মার্কেট গিয়েছিল। কতবার বললাম গাড়িটা নিয়ে যাও, কিন্তু কে শোনে কার কথা। রোহন হন্তদন্ত হয়ে বাড়ি থেকে বের হয়ে এলো। তার আগে মীরার ফোনের লোকেশন চেক করে নিল। ফোনের লোকেশন সবসময় অন করে রাখতো মীরা, যেন কোনো বিপদে পড়লে সহজেই তাকে কেউ খুঁজে পেতে পারে। ঘরের পাশ দিয়ে মাত্রই যেন একটা ট্রেন ছুটে গেল, কেঁপে উঠলো পুরো ঘর। আর তার সাথে মীরাও। চেয়ারের উপর নেতি আছে সে, কখন থেকে চিল্লাতে চিল্লাতে গলার অবস্থা বেহাল। তবুও শেষবারের মতো ডাকলো সে, কেউ কি আছেন? আমায় একটু জল দেবেন, আমার খুব তেষ্টা পেয়েছে। খট করে ঘরের দরজাটা খুলে গেল। দরজা দিয়ে আবছা আলোর সাথে প্রবেশ করলো এক পুরুষ অবয়ব। ধীর পায়ে হেঁটে এসে মীরার কাছে বসলো সেই অবয়বটা। মীরার পা থেকে মাথা পর্যন্ত নজর বুলিয়ে একটা বিশ্রী হাসি দিল। মীরার গা ঘিন ঘিন করে উঠলো। তারপর একটু দূরে দাঁড়িয়ে তকিব বলে কাউকে জোরে ডাক দিল। ডাক শুনে একটা বেটে খাটো ছেলে দরজার সামনে এসে দাঁড়ালো। ম্যাডামকে তোরা এখনো কোনো খাতির যত্ন করিস নাই, হারামজাদা? দাঁত চিবিয়ে চিবিয়ে কথাটা বলল লোকটা। মাফ কইরা দেন ভাই, আপনি তো কইছিলেন ঘরের দরজা না খুলতে। মুহূর্তে গলার স্বর পাল্টে বলল লোকটা। আহা, তাই বলে তোরা ম্যাডামরে পানিও দিবি না? জানোস উনি কার বউ? রোহান মজুমদারের বউ। পুরো শহর যারে এক ডাকে চেনে, তার বউয়ের এত অযত্ন, তাও আবার আমার ঘরে। মনে বড় কষ্ট পাইলাম। পাশ থেকে পানির বোতলটা উঠিয়ে তা নিয়ে মীরার দিকে এগিয়ে গেল। মীরার হাতের বাঁধনগুলো খুলতে খুলতে বলল, ইস, কি শক্ত করে বেঁধেছিস রে, নরম হাত দুইটাতে দাগ পড়ে গেল। মীরা ভয়ে বাকরুদ্ধ হয়ে আছে। তার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। কে এই লোক? কেন তাকে এখানে এনেছে? সে রীতিমতো ভয়ে কাঁপতে শুরু করে দিয়েছে। তবুও নিজেকে যথেষ্ট স্বাভাবিক রেখে জিজ্ঞেস করলো, কে আপনি, আর আমাকে এখানে কেন এনেছেন? লোকটা হাসতে হাসতে জবাব দিল, আরে কুল বৌদি, আপনার সব প্রশ্নের জবাবই আপনি পাবেন। তার আগে আপনার বরটাকে একটু ঘুরিয়ে নিই। মীরা বুঝতে পারলো যে রোহনকে তার বিজনেসে টেক্কা দেওয়ার জন্যই কেউ তাকে গুটি হিসেবে ব্যবহার করছে। তাই তাকে এখন শক্ত থাকতে হবে। সে যে ভয় পেয়েছে তা এই লোকগুলোকে বুঝতে দিলে চলবে না। এরই মাঝে লোকটার ফোন বেজে ওঠে।
কলকারী ব্যক্তির নাম দেখে লোকটা অট্টহাসিতে ফেটে পড়ে। হাসি থামিয়ে বলে, দেখেছেন বৌদি, আপনার প্রতিদেব কিন্তু বুঝে গেছেন যে আপনি আমার কাছে আছেন। ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে কারো চিৎকার শোনা গেল। মীরাকে কোথায় রেখেছিস আহনাব? আমার আর তোর মাঝে আবার বাইরের কাউকে কেন জড়ালি? সাহস থাকলে আমার সামনে এসে মোকাবেলা কর, ব্লাডি কাওয়ার্ড। আরে এত হাইপার হচ্ছিস কেন দোস্ত? এবার আর তোর বইয়ের বদলে শালিকে তুলে আনিনি, তাই চিন্তা করিস না, তোর বইয়ের কোনো অযত্ন হবে না আমার কাছে। তুই শালা হারামি তো ওটাই থাকবি। তুই বারবার আমার কাছে হেরে যাওয়ার ভয়ে এই একই কাজ করিস। দম থাকলে সৎভাবে আমায় হারিয়ে দেখা। মাই ফ্রেন্ড, ভুলেছিস কেন? এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। কি চাই তোর? খুবই সিম্পল একটা জিনিস, তোর এইবারে টেন্ডার কোড যা দিয়ে তুই সরকারি হসপিটাল আর কোয়ার্টার্সের কন্ট্যাক্ট না নিবি, বা তুই এই টেন্ডার আমার জন্য ছেড়ে দিতে পারিস। ইম্পসিবল। তোর মতো একটা বাস্টার্ডের হাতে আমি সরকারি এত বড় একটা কাজের কন্ট্রাক্ট ছেড়ে দিতে পারি না। তাহলে বইয়ের কথা ভুলে যা। গতবার তোর শালিকা, সরি, তোর না হওয়া বউকে আমার কাছ থেকে বাঁচিয়ে নিয়ে যেতে পেরেছিলি, কিন্তু এবার মনে হয় তোর বইয়ের প্রতি তোর মায়া নেই। কথাটা বলে মুখ দিয়ে একটা আফসোস সূচক শব্দ করে মীরার দিকে তাকালো আহনাফ। আই উইল জাস্ট কিল ইউ আহনাফ। বলেই রাগে পাশের দেয়ালে জোরে আঘাত করলো রোহন। তুই কত বড় ভুল করলি এটা তুই এখন বুঝবি আহনাফ। তুই শুধু দেখ। আম ওয়েটিং ফর ইউ মাই ডিয়ার এনিমি। তবে মাথায় রাখিস, পুলিশ নিয়ে এলে কিন্তু তোর বউকে আর জ্যান্ত পাবি না। বলেই কলটা ডিসকানেক্ট করে ফোনটা অফ করে দিল আহনাফ। হাসপাতালের কেবিনে শুভ্র বেডে মীরা ঘুমিয়ে আছে। তার হাতে স্যালাইন চলছে। কপালের একপাশে ব্যান্ডেজ বাঁধা রয়েছে। চারদিক থেকে মৃদু ফিনাইলের গন্ধে পরিবেশ ভারী হয়ে রয়েছে। মাথায় ড্রিম ড্রিম করে যেন এখনো কোনো একটা ভারী শব্দ বেজে চলেছে। মীরার কানে হালকা যান্ত্রিক আওয়াজ প্রবেশ করছে। ভারী চোখের পাতাগুলো বহু কষ্টে খোলার চেষ্টা করলো সে। উজ্জ্বল আলো চোখে পড়তেই বিরক্তিতে চোখ কুঁচকে এলো। হাতের উপর বহু পরিচিত একটা স্পর্শ টের পেল। তার হাত ধরে আছে যেন পরম ভরসার একটি হাত, পরম মমতায়, পরম যত্নে। মীরা চোখ পিটপিট করে তাকালো। তবে চোখের সামনে ছাদের সাদা সিলিং ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। আস্তে আস্তে চোখের সামনে একটা পরিচিত মুখশ্রী ভেসে উঠল, রোহনের। সে ঠোঁট নেড়ে মীরাকে কিছু একটা বলছে, চোখে স্পষ্ট উদ্বেগের ছাপ। কিন্তু কি বলছে রোহন তা মীরার কানে আসছে না। সে আবার চোখ বুজে নিল, লম্বা একটা শ্বাস টেনে নিয়ে আবার চোখ মেলল। এবার রোহনের কথাগুলো শুনতে পেল মীরা। মীরা, মীরা, কি হয়েছে? তোমার কোনো সমস্যা হচ্ছে? কথা বলো প্লিজ। কয়েকটা ঢোক গিলে আস্তে করে বলল মীরা। আমি কোথায় আছি? তুমি আমার কাছে আছো মীরা। আজকে কি হতে পারতো তার ধারণা আছে তোমার? গাড়ি ছাড়া একা একা কেন বেরিয়েছিলে তুমি? গলার স্বর খানিকটা উঁচু হয়ে যায় রোহনের, কিন্তু ততক্ষণে মীরা মোটামুটি স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। কাঁদো কাঁদো মুখ করে বলল সে। তুমি আমায় বকছো? কি করেছি আমি এমন? আমি কি কখনো একা বেরোই না? বিয়ের আগে তো আমি একাই চলাফেরা করেছি। মীরার উপর আচমকা রাগ দেখানোতে রোহন নিজেই একটু অসহায় বোধ করলো। মীরার গালে আদরে হাত বুলিয়ে বলল, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মিরু। বিয়ের আগে আর বিয়ের পর এক নয়। বিয়ের আগে তোমার লাইফে আমি ছিলাম না, এখন আমি আছি, আর সাথে আছে বিপদ। মীরার চোখ দিয়ে এখনো টপ টপ করে জল ঝরছে। খোলা জানালা দিয়ে আসা জোর বাতাসের দমকে ঈষৎ কেঁপে উঠছে চিকন ঠোঁটজোড়া। রোহন জানালা লাগিয়ে দিয়ে আবার এসে মীরার কাছে বসলো। গালে লেপড়ে থাকা ছোট ছোট চুলগুলোকে কানের পিছনে গুজে দিয়ে বলল, ডোন্ট ক্রাই। এত কাদার মতো বকিনি। একটু জল খাবো। সরি মীরা, তোমার স্যালাইন চলছে, এখন তো কিছু দেওয়া যাবে না, একটু পরে খাও। এখন কটা বাজে? নাক টেনে চোখের জল মুছতে মুছতে জিজ্ঞেস করে মীরা। 12:30। রাত? না, দুপুর 12:30। কিছুক্ষণের জন্য হাঁ হয়ে যায় মীরার মুখ। কোন রকমে মুখে কথা ফুটিয়ে বলে, কাল দুপুরে না আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম? তুমি প্রায় 10 ঘন্টা সেন্সলেস ছিলে মীরা। বিস্ময়ে চোখ দুটো বড় বড় হয়ে যায় তার, কিন্তু মুখে বলে, আমায় একটু বসিয়ে দাও না, আর শুয়ে থাকতে ভালো লাগছে না। মীরার পরনের শাড়ি আগেই হসপিটাল থেকে চেঞ্জ করে দিয়েছে। তার গায়ে সবুজ একটা ড্রেস। রোহন খুব সাবধানে মীরাকে বুকের সাথে জড়িয়ে ধরে বসায় খুব যত্নে। পরে পেছনে বালিশগুলো ঠিক করে দেয়। মীরা মাথা ঠেকিয়ে রাখে রোহনের বুকে। কি জোরে চলছে তার হৃদস্পন্দন। বুকের ভেতরে লাল ডাব শব্দ যেন ছড়িয়ে পড়ছে মীরার শিরায় উপশিরায়। মীরা এক হাত দিয়ে জড়িয়ে নেয় রোহনের কোমর। মীরার ক্যানোলা লাগানো হাতটাকে আস্তে করে নিজের উরুর উপর রাখে রোহন। খুব সন্তর্পণে দুহাত দিয়ে মীরাকে জড়িয়ে রাখে সে। মীরার কানের কাছে খুব আস্তে করে বলে, আমার নিজের চেয়েও তোমার অস্তিত্ব আমার কাছে বেশি দামি। আমি তোমাকে হারানোর ঝুঁকি আর নিতে চাই না। কাল কি হয়েছিল? এই লোকটাই কে ছিল? তুমি কি আমায় কিছু জানাবে? এখন না মিরু, তুমি এখন ক্লান্ত, অসুস্থ, যা জানার
তা পরে জানলেও চলবে। বিরোধাভাস করে ওঠে মীরা। আমি মোটেও অসুস্থ নই, বলুন না আমায়। ওই লোক নীরাকে কিডন্যাপিং করেছিল, তার মানে নীরা সত্যিই কথা বলতো? কাম ডাউন মীরা, এত উত্তেজিত হতে মানা করেছে তোমায় ডক্টর। তোমার সব প্রশ্নের উত্তর তুমি পাবে, তবে ধীরে ধীরে। মীরা হাল ছেড়ে দিল। রোহন একবার যখন না করছে, তো মীরা হাজার মাথা কুটলো সে কিছুই বলবে না। তাই বেশি উচ্চবাচ্য না করে রোহনের বুকের কাছে পড়ে রইল সে। রোহনের হাতের আঙ্গুলগুলি অবিশ্রান্তভাবে মীরার চুলের ভেতর চলছে। হঠাৎ কেবিনের দরজায় আওয়াজ হয়, খানিকটা সরে বসে রোহন। আস্তে করে মীরাকে বালিশের সাথে ঠেস দিয়ে বসিয়ে দেয়। কেবিনের ভেতর প্রবেশ করে মীরার মা বাবা। ওর মা এসে আগে মেয়েকে বুকের সাথে জড়িয়ে নেন, মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, জামাই যখন ফোন করে বলল তোকে পাওয়া যাচ্ছে না, আমার মনকু ডেকে উঠেছিল। ঠিক হয়ে যাবি, দেখিস মা। মাকে কতক্ষণ জড়িয়ে ধরে রইল মীরা। কতদিন হলো মায়ের কাছে যায় না। বিয়ের পর মাত্র 2 দিনের জন্য গিয়ে বাপের বাড়ি থেকেছিল এই 6 মাসের মাঝে। মায়ের গা থেকে মিষ্টি ওমটা যেন টেনে নিচ্ছে সে। মায়ের বুকে সেই যেন সকল দুশ্চিন্তা আর ক্লান্তির অবসান। হঠাৎ মীরার নজর গেল বাবার পেছনে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকা নীরার দিকে। সাথে সাথে তার মুখভঙ্গি খানিকটা পাল্টে গেল। নীরা ধীরে ধীরে হেঁটে এসে বেডের পাশে টুলটাতে বসলো। মলিন কণ্ঠে জিজ্ঞেস করলো, কেমন আছিস মীরা? শরীর কি এখনো খুব খারাপ? মীরা মাথা দুলে না বোঝালো। তারপর মায়ের দিকে তাকিয়ে আবার বলে ওঠে নীরা। মা বাবা, তোমরা একটু বাইরে যাও তো, আমার মীরার সাথে কথা আছে। নীরার কথায় অসন্তুষ্ট হলো রোহন, তবে রাগটাকে দমিয়ে বলল, তোমার ওর সাথে কিসের কথা? আর ডক্টর ওকে বেশি কথা বলতে, ট্রেস নিতে বারণ করেছে। চিন্তা করো না, শুধু মা বাবাকে বাইরে যেতে বলছে, তুমি থাকতে পারো। আর আমি এমন কিছু বলবো না যাতে মীরার ক্ষতি হয়। তুমি চাইলেও আমি তোমার সাথে মীরাকে একা ছাড়তাম না। নীরা অল্প হাসে। তাদের মা বাবা মীরার মুখের দিকে তাকিয়ে কেবিনের বাইরে চলে যায়। মেয়ে আর মেয়ে জামাইয়ের কথা তারা কিছু বুঝতে পারছেন না। মা বাবা বেরিয়ে যেতেই মীরার একটা হাত ধরে বলে নীরা, আমায় ক্ষমা করে দিস রে মীরা, বারবার আমি তোকে ভুল বুঝে গেছে আর কষ্ট দিয়ে গেছে। মীরা একটা ছোট নিঃশ্বাস ফেলে বলে, এতে ক্ষমা চাওয়ার কি আছে? তোর জায়গায় আমি হলেও এইভাবেই ভাবতাম ঘটনাটা। সত্যি সেদিন তোকে কিডন্যাপ করা হয়েছিল। তার জন্য নয় রে মীরা, আমি ইচ্ছে করে তোর ভালোবাসার মানুষটাকে কেড়ে নিতে চেয়েছিলাম, তোর সংসার ভাঙার চেষ্টা করেছিলাম। এটা কি কমলাচার? তুই নিজের ভুল বুঝতে পেরেছিস, সেটাই আমি খুশি নীরা। কিন্তু ফার্দার এই ঘটনা ঘটাতে যাস না কিন্তু। মীরার শেষের কথায় রোহনও ভরকে গেল। কি তেজ রে বাবা! এবার রোহন নীরাকে উদ্দেশ্য করে বলল, পারলে ঋতুর কাছে ক্ষমা চেয়ে নিও, ছেলেটা তোমাকে খুবই ভালোবাসে। আমি আমার ভুল বুঝতে পেরেছি রোহন। এত এত অপমান আর অবহেলার পরও রিজুর আমার প্রতি গিয়ারি বুঝিয়ে দেয় আমার প্রতি ওর ভালোবাসা, আর আমার ভুলটাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। এই বলে নীরা চোখ থেকে গড়িয়ে পড়া একটা ফোঁটা অশ্রু মুছে নেয়। প্রমীলা দেবী চিন্তায় অস্থির হয়ে আছেন। সেই কোন সকালে রোহন ফোনে মীরার একটা খবর দিয়েছিল, এরপর থেকে আর কোনো পাত্তাই নেই। টেনশনে তিনি পুরো ড্রয়িং রুমের এ মাথা ও মাথা পায়চারি করে চলেছেন। দরজায় কলিং শব্দ হতেই পায়, ছুটে এসে দরজা খুলে দেন। দরজায় কলিং বেল বাজতেই শব্দ হতেই ছুটে এসে দরজা খুলে দেন তিনি। দরজা খুলতেই দেখতে পান মীরাকে পাচাকোলা করে রোহন দাঁড়িয়ে আছে। মেয়েটার মাথায় ব্যান্ডেজ, একদিনে চোখ মুখ বসে গেছে। ক্লান্ত হয়ে নিশ্চয়ই এভাবে রোহনের বুকের সাথে মিশে আছে। ওনার চোখে জল আসে মেয়েটার অবস্থা দেখে। সরে গিয়ে তাদের ভেতরে ঢোকার জায়গা করে দিলেন তিনি। মীরার অবশ্য শাশুড়ির সামনে এভাবে বরের কোলে চড়ে আসতে লজ্জায় মাথা কাটা যাচ্ছিল। রোহনকে সে বার কয়েক বলেছে নামিয়ে দিতে, কিন্তু এই লোক শুনলে তো, তাই লজ্জার হাত থেকে নিস্তার পেতে ঘুমের ভান ধরে রোহনের সাথে মিশে আছে এভাবে। ওকে নিয়ে সোজা ঘরে চলে যাও রোহন। মেয়েটার ওপর দিয়ে যা ঝড় বয়ে গেল, আর আহনাফের কি ব্যবস্থা করলে? ওকে মেন্টাল অ্যাসাইলামে নিয়ে যাওয়া হয়েছে মা। ডক্টরদের ধারণা ও পুরোপুরি আউট অফ মাইন্ড। ওর কথা বাদ দাও এখন। হ্যাঁ, তুমি মীরাকে নিয়ে যাও, আমি খাবার পাঠাচ্ছি। মীরার 56 কেজির ভারী শরীরটাকে নিয়ে রোহন অবলীলায় দুতলায় এসে পৌঁছালো। মীরা ওর বুকে হালকা একটা কিল দিয়ে বলল, তুমি একটা নির্লজ্জ মানুষ। রোহন তার ঠোঁটে চমৎকার হাসি ফুটিয়ে তোলে, প্রাণ খোলা হাসি, আর বলে, নিজের বউয়ের জন্য এতটুকু নির্লজ্জ হওয়াই যায়। রুমে এসে মীরাকে নিয়ে বিছানার কাছে যেতে চাইলে মীরা আচমকা বলে ওঠে, এই এই, এখানে না, এখানে না, সোজা ওয়াশরুমে নিয়ে নামিয়ে দাও। রোহন এবার চোখে মুখে দুষ্ট হাসি ফুটিয়ে বলে, কি ব্যাপার? মাথায় চোট পেয়ে বউটা কি আমার একটু বেশি রোমান্টিক হয়ে গেল নাকি? মীরা কপট রাগ দেখিয়ে বলে, ইস, তুমিও না। এবার নামাও, আর কাবার্ড থেকে জামা কাপড়গুলো দাও একটু। এসব পাল্টে পরে বিছানায় উঠবো। গা থেকে একটা হসপিটাল হসপিটাল গন্ধ আসছে। আচ্ছা ঠিক আছে, কোনো দরকার লাগলে আমাকে বলবে, কেমন?
মীরা ওয়াশরুম থেকে বেরিয়ে নিজে এসে বিছানায় বসলো। রোহনের দিকে তাকিয়ে বলল, এবার তো কাহিনী বলো। আরে আমায় ফ্রেশ তো হতে দাও। বলেই রোহন ঢুকে গেল বাথরুমে। মীরা তার যাওয়ার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে। রোহন বেরোতেই মীরা কিছু বলতে নিলে ওকে থামিয়ে দিয়ে বলে ওঠে রোহন। নট নাও, আমি খাবার নিয়ে আসছি, খেতে খেতে শুনবে। মীরা আবারও মুখ গেজ করে বসে রইল। একটু পর রোহন ধোয়া ওঠা গরম ভাতের উপর ঘি ছড়িয়ে সাথে ঝরঝরে আলু ভাজা নিয়ে আসে। প্লেট নিয়ে বিছানার এক কোণে বসে সুন্দর করে ভাত মেখে যত্ন করে মীরার মুখে তুলে দেয়। মীরা ভাত চিবোতে চিবোতেই বলে, আরে এবার তো বলো। বলছি বাবা, বলছি। আহানাব ছিল আমার ছোটবেলার বন্ধু। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সবই আমরা একসাথে কাটিয়েছি। বিস্মিত হয় মীরা। ওই লোকটা তোমার বন্ধু? ছিল, ও আমার বন্ধু ছিল মীরা। ছোট থেকে ও ভালোই ছিল, কিন্তু ধীরে ধীরে কেমন যেন পাল্টে গেল। আমাদের চেনা আহনাবকে কেউ আমরা খুঁজে পেতাম না। কেমন গম্ভীর, শান্ত, একটু কিছু বললেই রেগে যেত। আসলে 13 বছর বয়সেই ওর মা মারা গেছিল, তো সেই ধাক্কাটা হয়তো নিতে পারেনি। আমরা সবাই ভেবেছিলাম হয়তো ধীরে ধীরে ও ঠিক হয়ে যাবে। আমরা সবাই ওকে সময় দিতাম, কিন্তু সমস্যাগুলো সময়ের সাথে সাথে বাড়তে লাগলো। ও কেমন যেন হিংস্র হয়ে উঠতে লাগলো। বেপরোয়া, বেহিসেবি, যা চাই ওর তা লাগবেই। আমরা ওকে বেশি ঘাটাতাম না কেউ, কিন্তু দিন দিন ওর আমার প্রতি ভাবমূর্তি পাল্টাতে লাগলো। ও আমাকে নিয়ে কম্পিটিটর ভাবতে শুরু করলো। কথার এই ক্ষেত্রে এসে একটা দীর্ঘশ্বাস যেন গোপন করলো রোহন। আবার বলল, কিন্তু বিশ্বাস করো, আমি বা আমাদের ফ্রেন্ড সার্কেলের কেউ এখনো কোনো রকম বাজে ব্যবহার করিনি, বরং ওকে সাপোর্ট করতে। এই যে বন্ধুরা শুনছো, নতুন নতুন রোমান্টিক আবেগপূর্ণ ভালোবাসা গল্প শুনতে চাইলে এবং পেতে চাইলে আমাদের সামিয়া লাভ স্টোরি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিয়েন, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান। লাইক, কমেন্ট এবং শেয়ার করতে মোটেও ভুলবেন না কিন্তু।